এই যে ওয়েটার, একটু এদিকে আসেন। জি ম্যাম, বলেন কি খাবেন? এই লিস্টে যতগুলো খাবার আছে সবগুলো খাবার নিয়ে আসো। কিন্তু ম্যাম, এখানে তো অনেক টাকার খাবার। আপনারা এই কয়েকজন কি খেতে পারবেন নাকি এতগুলো খাবার? ঠাস ঠাস ঠাস। এই টাকা দিব আমি, খাবার খাই চাই ফেলে দিই, তাতে তোর কি? তুই সামান্য একজন ওয়েটার, ওয়েটারের মতো থাকবি। তুই কেন আমাদের সাথে তর্ক করবি? সরি ম্যাম, এই বলে চলে আসলাম খাবার রুমে। এই ডেভিড, এই লিস্টে যত খাবার আছে সবগুলো দিয়ে দে, তাড়াতাড়ি কর, তা না হলে পরে আমাদের নামে কমপ্লেন করবে। মেঘ, তোকে ওই মেয়েটা চড় মেরেছে আর তুই কিছু বলছিস না কেন? তুই তো কোনো দোষ করিস নি, তুই চাইলেই তো প্রতিবাদ করতে পারতি। প্রতিবাদ করে কি হবে? ওরা বড় লোকের মেয়ে, আর আমি কিনা সামান্য একজন ওয়েটার। আমি কি করে ওদের সাথে লাগবো বল? এসব বাদ দে, খাবার দে তাড়াতাড়ি। এই নে খাবার, আর তুই হয়তো চড়ের প্রতিশোধ নিবি না, এটার প্রতিশোধ আমি নেব, এই বলে দিলাম। আরে কিছু করতে হবে না। এই বলে খাবারগুলো নিয়ে চলে আসলাম মেয়েটার টেবিলে। এই যে ম্যাম, আপনাদের খাবার। এখানে লিস্টের সব কিছু আছে, আর কিছু আনতে হবে নাকি? না, আর কিছু আনতে হবে না, তুই এখন যেতে পারিস। আর তোর নাম কি জানো? জি ম্যাম, আমার নাম মেঘ। এই বলে চলে আসলাম ডেভিডের কাছে। ডেভিড, 5 নম্বর টেবিলের খাবার রেডি করেছিস নাকি? রেডি করছি। আমাদের স্যার বলেছে আজকে রাতে একটা মিটিং আছে, সবাইকে বলতেছে ওইখানে থাকতে রাত 8টার সময়। হঠাৎ স্যারের কি হয়েছে আমাদের সবাইকে থাকতে বললো? আচ্ছা যাই হোক, আমি মন দিয়ে কাজ করতে লাগলাম। দেখতে দেখতে রাত হয়ে আসলো। সবাই কাজ শেষ করে বসে আছি, এমন সময় আমাদের বস আসলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তোমরা সবাই নতুন জব খোঁজো, আমি এই হোটেলটা বিক্রি করে দেব। আমি আমার পুরো ফ্যামিলি মিলে দুবাই চলে যাব। স্যার, আমাদের গরিবদের কি হবে? আপনি আমাদের শেষ ভরসা ছিলেন। এখন আমরা কোথায় যাব স্যার, আপনি বলেন। মেঘ, তুমি তো এখানে অনেক দিন থেকে কাজ করছো, তুমি না হয় সবাইকে একটা করে জবের ব্যবস্থা করে দাও। স্যার, আমার একটা কথা ছিল, আপনার এই হোটেলটা কত টাকা বিক্রি করতে চাচ্ছেন? বেশি না, 20 লক্ষ টাকা হলে বিক্রি করে দেব। আর তুমি যদি কিনতে চাও তাহলে তোমার জন্য 15 লাখ টাকায় বিক্রি করে দেব। স্যার, আমাকে 5 দিনের সময় দিতে হবে। আমি 5 দিনের ভিতরে চেষ্টা করব পুরো টাকাটা দেওয়ার। ঠিক আছে মেঘ, তুমি পুরো টাকা দিতে না পারলে আস্তে আস্তে দিও, আমি সকল কাগজপত্র রেডি করে রাখবো। ধন্যবাদ স্যার। আমি আর ডেভিড চলে আসলাম বাসায়। ডেভিড, তোর কাছে কত টাকা আছে রে? জানি না, তো চল ব্যাংকে দেখি কত টাকা রয়েছে। ঠিক আছে চল। ডেভিডের ব্যাংকটা ভেঙে ফেললাম, দেখি পুরো ব্যাংক ভর্তি টাকা। দুজন মিলে ভাঁজ করতে লাগলাম। 1 ঘন্টা লেগে গেল টাকাগুলো ভাঁজ করতে। সবগুলো টাকা গুনতে লাগলাম, কত টাকা হয়েছে। ডেভিড, আমার এখানে 2,35,000 টাকা হয়েছে, আর তোর ওখানে কত হয়েছে? আমার এইখানে 2,65,000 টাকা হয়েছে। মোট টাকা হলো 5 লাখ। যাক, অনেক টাকা এগোতে পারলাম। আমি আমার ব্যাংকগুলো নামিয়ে আনলাম, রাত প্রায় 12টা বেজে গেছে। মোট 12,45,000 টাকা রয়েছে। ডেবিট আর বাকি টাকা কোথা থেকে আনবো? স্যার তো বলছে যে কিছু টাকা থাকলে পরে দিয়ে দেওয়া যাবে, তুই কোনো চিন্তা করিস না, বাকি টাকা দিয়ে দিবি নে কয়েক মাস পর। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে রান্না করে খাওয়া দাওয়া করে টাকাগুলো নিয়ে চলে আসলাম রেস্টুরেন্টে। স্যারের কেবিনে গিয়ে দেখি স্যার বসে আছে। স্যার, আসতে পারি? আসো মেঘ। স্যার, 12,45,000 টাকা মোট জমা করতে পেরেছি, এই নেন টাকা। 45,000 টাকা তুমি রেখে দাও, বাকি টাকা যে থাকবে আস্তে আস্তে দিও। আর এটা নাও সকল কাগজপত্র। আমি সকল কাগজপত্র দেখে নিলাম, কোনো সমস্যা আছে নাকি? স্যার, আপনি কবে যাবেন দুবাই? এই তো 5 বা 6 দিনের মধ্যেই যাব। ও আচ্ছা। বসের সাথে আর অনেকক্ষণ কথা বললাম, কথা বলা শেষ করে চলে আসলাম বাইরে। কাজ করতেছে এমন সময় ডেভিড বলল, মেঘ, ওই দেখ কালকের ওই মেয়েটা। আজকে তুই যাবি না, আমি যাব, দেখি কি করে। আমাকে আজকে একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। আরে কি বলিস? ওরা আমাদের কাস্টমার, ওদের যদি ক্ষতি করি তাহলে কি করে হবে? পরে তো আর কোনো কাস্টমারই আসবে না আমাদের এখানে। তাই সব ভেবে চিন্তে কাজ করবি, যাই করিস না কেন। ঠিক আছে, তাহলে তুই আয়, যা, আমি খাবারগুলো রেডি করে ফেলি। আমি চলে আসলাম ওই মেয়েটার কাছে। জি ম্যাম, আজকে কি খাবেন বলেন? আজকে কিছু খাবো না, আর এই রেস্টুরেন্টের মালিককে আমি তাকে দেখতে চাই। যা, তোর বসকে ডেকে আন। আমাদের বস তো এখানে থাকে না,
আমাদের বস বিদেশে থাকে, মাসে মাসে আসে। আচ্ছা আমি গেলাম, বাকি টেবিলে খাবার দিতে হবে। তোকে কি আমি যেতে বলেছি নাকি? সরি ম্যাম। আমি দাঁড়িয়ে রইলাম টেবিলের সামনে। হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোনটা বের করে দেখি নয়ন ফোন দিয়েছে। ম্যাম, আমি একটু কথা বলে আসতেছি। কেন আমাদের সামনে কথা বলে কি সমস্যা? তোর গার্লফ্রেন্ড ফোন দিয়েছে নাকি? ওই রকমই একজন। এই বলে চলে আসলাম আমার কেবিনে। হ্যাঁ নয়ন বল। আর এমন সময় ফোন দিতে মানা করেছি না, আমি তো কাজে থাকি, তুই জানিস না? ভাই আজকে রাতে একটা মিশন আছে, ছোট বাচ্চা পাচার হবে। এইখানে অনেক লোক লাগবে আমার। এই কয়েকজন কি করে পারবো ওদের সাথে? তুই আমাদের গ্যাংয়ের সংখ্যা বাড়া, তাহলে তো হয়। আচ্ছা আমি আসতেছি বিকালে, আর দেখ কোনো লোক পাস কি না, আমাদের গ্যাংয়ের হয়ে কাজ করবে। ঠিক আছে ভাই, আমি দেখতেছি। এখন তাহলে রাখি। ঠিক আছে। নয়ন ফোনটা রেখে দিল। আমি চলে আসলাম 5 নম্বর টেবিলের সামনে। এসে দেখি ওই মেয়েগুলো এখনও বসে আছে। জি ম্যাম বলেন এখন। তা তোর গার্লফ্রেন্ড বুঝি আরও কথা বলতে চাইছিল? যা যা বলে আয়, আমরা এখন চলে যাব। তুই মন ভরে কথা বল। আর এই নে তোর বিল। জুসের বিল দিয়ে চলে গেল ওরা। আমিও চলে আসলাম ডেভিডের কাছে। ডেভিড, তুই এই দিকটা একটু দেখিস, আমি আসতেছি একটু পর। ঠিক আছে, যা তাহলে। আমি চলে আসলাম বাইরে। হাঁটতে হাঁটতে চলে আসলাম ডেরায়। এসে দেখি সবাই বসে আছে। কে নয়ন, কোথায় তোরা? এইভাবে মনমরা করে বসে আছিস কেন? কিছু না ভাই, এমনি মন খারাপ হয়ে বসে আছি। ও আচ্ছা। আমি আমার কেবিনে চলে আসলাম, ফ্রেশ হয়ে বসে আছি। কিছুক্ষণ পর নয়ন আসলো। ভাই আপনি কখন আসলেন? আমাকে বললেন না তো। এই তো কিছুক্ষণ হয়েছে এসেছি। তার লোক বের করতে পেরেছিস তো? ভাই 10 জন বের করেছি। ওরা রাতে 3 রাস্তার মোড়ে থাকবে, ওদের নিয়ে যাবো রাতে। ঠিক আছে, আর কয়েকজন লোক আসবে আমাদের ডেরায়, ওরা থাকবে এইখানে। ও আচ্ছা, শোন এই অস্ত্রগুলো রাখ তোর কাছে, আজকে রাতে নিয়ে যাবে এগুলো। ঠিক আছে ভাই, নিয়ে যাওয়া নেই। আপনি কি এখন চলে যাবেন নাকি থাকবেন? আমি এখন চলে যাব, রাতে 3 রাস্তার মোড় থেকে আমাকে নিয়ে যাস। আচ্ছা চলেন, বাইক দিয়ে আপনাকে পৌঁছে দিয়ে আসি। না, আমাকে পৌঁছে দিয়ে আসতে হবে না, তোরা থাক, আমি হেঁটে হেঁটে চলে যেতে পারবো। এই বলে চলে আসলাম বাইরে। হাঁটতে হাঁটতে চলে আসলাম রেস্টুরেন্টে। এসে দেখি সবাই একসাথে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। আমি যেতে ডেভিড বলল, মেঘ, আমাদের রেস্টুরেন্টে পুলিশ এসেছিল। একটা ওয়েটার ভুল করে ওনার শরীরে পানি ফেলে দিয়েছে, তাই ওকে ধরে নিয়ে গেছে। কি বলিস? আমাকে ফোন দিস নাই কেন? আচ্ছা তোরা কাজ কর, আমি ওকে ছুটিয়ে আনবার ব্যবস্থা করতেছি। এই বলে বাইরে চলে আসলাম। পকেট থেকে ফোনটা বের করে নয়নকে ফোন দিলাম। হ্যালো নয়ন। হ্যাঁ ভাই বলেন। একটা লোককে থানায় ধরে নিয়ে গেছে, ওকে একটু ছুটিয়ে আনার ব্যবস্থা কর। আর ছেলেটা যাতে না জানে আমি ওকে ছাড়িয়ে নিয়ে এসেছি। ঠিক আছে ভাই, আমি এখনই ফোন দিয়ে বলে দিতেছি ওকে ছেড়ে দিতে। আর আমাদের তাড়াতাড়ি চলে যেতে হবে ওইখানে, আমাদের গিয়ে জায়গাটা সেট করতে হবে। আর আমাদের সাথে পুলিশও যাবে, বাকিটা পরে বলবো তোকে। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোন কাটতেই আমার হোটেলের ভিতরে চলে গেলাম। প্রায় 30 মিনিট পর যাকে ধরে নিয়ে গিয়েছিল সেই ওয়েটার ফিরে এসেছে। কী রে, তোকে কিছু করে নাই তো? না ভাই, আমাকে কিছু করে নাই। হঠাৎ কার যেন ফোনে আসে, এরপর আমাকে ছেড়ে দিয়েছে। ও আচ্ছা। দেখতে দেখতে রাত হয়ে আসলো। আমিও চলে আসলাম 3 রাস্তার মোড়ে। এসে দেখি কিছুটা দূরে পুলিশের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমি আমাদের লোক আছে গাড়ির ভিতরে। আমি যেতেই বলল, ভাই, আমাদের সব থেকে ভালো ভালো বন্দুকগুলো নিয়ে এসেছি, আর আপনার কথা মতো 15 জন লোক নিয়ে এসেছি। আরও লাগলে বলেন, আমি বলে দিই চলে আসতে। না আর লাগবে না, এতেই হয়ে যাবে। আমার কিছু লোক আছে, মোট 50 বা 60 জন হয়ে যাবে, এতেই চলবে। এই বলে গাড়িতে উঠে পড়লাম। গাড়ি চলতে লাগলো তার লোকেশানে। আমি এসআইয়ের সাথে কথা বলায় ব্যস্ত। কিছুক্ষণ পর শুনতে পেলাম নয়নের ডাক। গাড়িটা দাঁড় করাতে নয়ন আমার কাছে এসে বলল, ভাই সামনে আর যাওয়া যাবে না, এখানেই মিশন হবে। ওরা হয়তো চলে এসেছে, গাড়ির শব্দ শোনা যাচ্ছে সামনে থেকে। ড্রাইভার গাড়িগুলো লুকিয়ে রাখো, আর সবাই জ্যাকেটগুলো পরে নাও। আর যারা নতুন এসেছো সবাই আমাদের দেখে দেখে এরপর গুলি চালাবে, যাতে ওদের লোকগুলো মারা যায়। কিন্তু ভাই, আমাদেরকে যে পুলিশ ধরে নিয়ে আসে। আমিও তো একজন পুলিশ, আমিও তোমাদের সাথে কাজ করতেছি, আর তোমাদের কোনো কিছু হবে না, তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। আমি স্নাইপারটা নিয়ে সামনের দিকে এগোতে লাগলাম। সামনে যাচ্ছে আর গুলি করতেছি। আমার পিছু পিছু সবাই আসতেছে, সবাই গুলি করছে। প্রায় 2 ঘন্টা পর মিশন শেষ হলো। আমাদের সামনে বসে আছে লন্ডনের মাফিয়া কিং। কিরে, তোকে না একবার ওয়ার্নিং দিয়েছিলাম যে আর কখনো আসবি না এই বাংলাদেশে, তাহলে কেন এসেছিস? আমার মেয়ের দরকার ছিল তাই এসেছি, আর তুই আমার পথের কাটা হয়ে দাঁড়াস কেন বারবার? তোর কি চাই বল, আমি সব দিতে রাজি। আমরা যা চাই তুই দিতে পারবি?
যদি দিতে পারিস তাহলে আমি আর কখনো তোর পথের কাঁটা হয়ে দাঁড়াবো না, এই বলে দিলাম। বল তোর কি চাই, কত কোটি টাকা চাই বল। অনেক দামি দামি মার্কশিট কার্ড দিবি, তুইও আমার পথে কাটা হয়ে দাঁড়াস না। তোর রুহুটা চাই, দিতে পারবি তুই? যদি দিতে পারিস কথা দিলাম আর কখনো তোর কাজে বাধা দিব না। আমার রোজ তোকে দিব কি করে? না দিতে পারলে সোজা উপরে চলে যা। এই বলে একটা গুলি করে দিলাম ওর মাথায়, সাথে সাথে মরে গেল। এসআই সাহেব, আপনি ওদেরকে এখানে মাটি দেওয়ার ব্যবস্থা করেন, অযথা থানায় নিয়ে যেতে হবে না। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। তুমি এখন বাসে চলে যাও, নয়ন সবাইকে নিয়ে তোরা ডেরায় চলে যা, আমরা বাকি কাজ শেষ করে চলে যাব নে। না, সবাই হাতে হাতে কাজ করে দিক, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। সবার জন্য কবর করা হয়ে গেল, সবাইকে কবরে দিয়ে দেওয়া হলো। সবাই চলে আসলাম বাসায়। কলিং বেল দিতে ডেভিড এসে দরজা খুলে দিল। মেঘ, সারা রাত কোথায় ছিলি? তো জন্য অপেক্ষা চিন্তা হচ্ছিল জানিস। চিন্তা করতে হবে না, কালকে রেস্টুরেন্টে যেতে পারবো না, তোরা সামলে নিস বাকিটা। এই বলে আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো পরের দিন দুপুরে। উঠে ফ্রেশ হয়ে রেস্টুরেন্টে চলে আসলাম, কিছু খেয়ে কাজ করতে লাগলাম। বিকালে সবাই কাজ শেষ করে বসে আছি, এমন সময় ডেভিড বলল, ভাই, আজকে সকালে ওই মেয়েটা এসেছিল, আপনাকে খুঁজতে গেছে। এই নিন ওই মেয়ের নাম্বার, বলেছে আপনি আসে দিতে। হঠাৎ নাম্বার দিয়ে গেল কেন বুঝছি না। আচ্ছা তোরা বস, আমি ফোন করে আসি, দেখি কি বলে। এই বলে চলে আসলাম আমার কেবিনে। ফোনটা বের করে কয়েকবার ফোন দিতে এই ফোনটা রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? আমি RS রেস্টুরেন্টের ওয়েটার বলছিলাম। আপনি নাকি আপনার ফোন নাম্বার দিয়ে গেছেন, বলেছেন যে আপনাকে ফোন দিতে। ও হ্যাঁ, মনে পড়েছে। তুমি কি সত্যি ওয়েটার নাকি অন্য কিছু? আমি তোমার ছবি একটা টিভিতে দেখেছি। কি বলছেন এইসব? আমি সাধারণ একজন ওয়েটার, আর আপনি কি না বলছেন আমাকে টিভিতে দেখেছেন? এটা কি করে সম্ভব হয় বলেন তো? কিন্তু সেম আপনার মতোই, আবার সে আন্ডারওয়ার্ল্ড জগতের বাদশা। হয়তো আপনি ভুল দেখেছেন, আর কিছু বলার থাকলে বলতে পারেন, না হলে রাখি। ওই দিনের জন্য সরি, আসলে ওই দিন একটু রেগেছিলাম, তাই আর কি আপনার সাথে বাজে আচরণ করেছি। আর কিছু বললাম না, ফোনটা কেটে দিলাম। কাজ করতে থাকার কারণে চলে আসলাম ডেরায়। নয়ন, আমার কম্পিউটার কোথায় রেখেছিস রে? কেন ভাই, আপনি কি আবার সেই কালো হ্যাকার জগতে ফিরে আসবেন নাকি? আমি আবার সেই কালো জগতে ফিরে আসবো না, আসলে হবে না। দিন দিন হ্যাকারের সংখ্যা বাড়ছে, যা আমার কম্পিউটারটা নিয়ে আয়। ঠিক আছে ভাই, আমি এখনই যাইতেছি, আপনি 5 মিনিট বসেন। আমি বসে রইলাম। কিছুক্ষণ পর নয়ন আমার কম্পিউটারটা নিয়ে আসলো। আমি কম্পিউটারটা সেট করে বসিয়ে দিলাম। আস্তে আস্তে সকাল সিকিউরিটি খুলে সাইবার জগতে প্রবেশ করলাম। ফোন দিলাম আরিয়ানকে। বাবা ভাইয়া, আপনি আবার সাইবার জগতে ফিরে এসেছেন? আমি আবার সাইবার জগতে ফিরে এসেছি। তা তোর খবর কি? আর অনেকদিন তো কারোর সাথে কথা হয় না, সবাই গ্রুপে ডাক। ভাই, আমাদের অবস্থা খারাপ। একটা লেডি হ্যাকার আমাদের সকল ইনফরমেশনগুলো চুরি করে কোটি টাকার দামে বিক্রয় করে দিয়েছে। আমরা এখন তার কোনো খোঁজ পাই না। কি বলিস? এই কয়েক বছরের মধ্যেই এমন হয়ে গেছে? তাহলে তো লেডি হ্যাকারের পরিচয় জানতে হবে, কে এই লেডি হ্যাকার। ভাই, আমি সবাইকে একটা গ্রুপে ডাক দিয়েছি, আপনি একটু ওয়েট করেন। 5 মিনিট পরে আমার দেশের সকল হ্যাকার বা গ্রুপে অ্যাড হয়েছে। আমি কথা বলতে লাগলাম সবার সাথে, হঠাৎ দেখতে পেলাম নতুন একটা সদস্য যোগ দিয়েছে আমাদের টিমে। ওর পরিচয়টা বের করতে লাগলাম, সকল কিছু তথ্য বের করে দেখি এটা সেই সাইবার জগতের লেডি হ্যাকার। আমি ওর অ্যাক্সেসটা আমার ডিভাইসে নিয়ে আসলাম। হ্যালো মিস লেডি হ্যাকার। তা মিস্টার মেঘ আহমেদ, আপনার কি খবর? হঠাৎ এতদিন পর আবার সাইবার জগতে পা রাখলেন কেন? সাইবার জগতে পা রেখেছি একটা কারণে। তা শুনতেছি আপনি নাকি তথ্য চুরি করেন, এটা কি সত্যি নাকি মিথ্যা? হয়তো আমার পরিচয় ইতিমধ্যে জেনে গেছেন। হ্যাঁ, আমি তথ্য চুরি করি আর সেইগুলো বিক্রি করে দিই। বাহ, ভালো কথা। তা আপনাকে এই সাইবার জগতে প্রবেশ করিয়েছে কে? তার নামটা যদি একটু বলতেন তাহলে খুব ভালো হতো। আর আপনি কখনো সাইবার জগতে আসতে পারবেন না, আর মাত্র 5 মিনিট সময় আছে আপনার এই সাইবার জগতে আছেন। বললেই হলো নাকি? দেখি আপনি কত বড় হ্যাকার। আর আমার অ্যাক্সেস আপনার কাছে চলে গেছে তা আমি ভালো করেই জানি, কিন্তু আমার কোনো কিছু করতে পারবেন না, এই বলে দিলাম। তাই নাকি? ঠিক আছে, আপনি হয়তো আমাকে এখনও চেনেন নাই। আমি কেমন, আপনি শুধু 5 মিনিট ওয়েট করেন, দেখেন কি হয়। এই বলে আমার কালো ভাইরাসটা ওর কম্পিউটারে পাঠিয়ে দিলাম, যাতে 5 মিনিট শেষ হতেই ওর কম্পিউটারটা কালো হয়ে যায় আর কোনো কিছু যাতে না দেখতে পায়। 5 মিনিট শেষ হতে ওর কম্পিউটারটা কালো হয়ে গেল, সাথে সাথে হ্যাকার জগৎ থেকে তাকে বাহির করে দেওয়া হলো। আমরা কথা বলছি, হঠাৎ আবারও আর একটা অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেল। কিভাবে? এটা আবার কে?
আমি কি বলেছিলাম আমাকে এত সহজে বের করে দিতে পারবি? না, আমি হচ্ছে হ্যাকার রানী, সবাই আমাকে ভয় পায়, আশা করি তুইও ভয় পাবি। এবারে অ্যাকাউন্টটা বন্ধ করে দিলাম, আর সাথে সাথে সাইবার জগতের সিকিউরিটি পাল্টে ফেললাম যাতে অন্য কেউ ঢুকতে না পারে। আমি সব কিছু চেক করতে লাগলাম কিছুদিনের মধ্যে কোনো হ্যাকার ঢুকছে কিনা। 6 মাস হয়েছে, 5টা হ্যাকার ঢুকেছে। আমি তাদের সকল ইনফরমেশানগুলো দেখতে লাগলাম। ওরা ওই লেডি হ্যাকারের সাথে যুক্ত আছে, তাই ওদেরও বের করে দিলাম হ্যাকার গ্রুপ থেকে। ভাই আপনি কি 5জন হ্যাকারকে বের করে দিয়েছেন আমাদের টিম থেকে? ওরা তথ্য চুরির পিছনে আছে আর মেয়েটাকে সাহায্য করছে, তথ্য চুরি করতে চায় তাই বের করে দিয়েছি। ও আচ্ছা, তা আর কিছু সাহায্য লাগবে না কি বলেন, আমি করে দিই? না, আর কিছু সাহায্য লাগবে না আমার, এখন আমারটা আমি করতে পারবো, সাহায্য লাগলে তোকে বলবো নে। এই বলে ফোনটা কেটে দিলাম। হঠাৎ মনে পড়লো রেস্টুরেন্টের মেয়েটার কথাটা। ওর ফোন নাম্বারটা চেক করে যেটা দেখেছি, এটা দেখে আমি তো কখনো ভাবতেই পারি না যে এটা সেই হ্যাকার রানী। ওর সকল ডিটেলস বের করে নিলাম, আমার হ্যাকার সিম দিয়ে ফোন দিলাম হ্যাকার রানীকে। হ্যালো, কে বলছেন? আপনি আমাকে চিনবেন না, আমি আপনাকে চিনি। তা তথ্য চুরি করেছেন কার কাছ থেকে অনুমতি নিয়ে? কি আবল তাবল বলছেন? আমি আবার কিসের তথ্য চুরি করব? বাহ, এখন না বোঝার ভান করছেন। আপনি হ্যাকার জগতে একজন লেডি হ্যাকার, আর আপনি এই বাহানা করছেন? বাহ 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 বাহ, আপনাকে তো পুরস্কার দেওয়া উচিত। আপনার হয়তো ভুল হচ্ছে, আমি এসব কাজ করি না। আমি তো সাধারণ একজন স্টুডেন্ট, আমি এসব বাজে কাজ করে জেলে যাব কেন? আপনার ফোন কি কেউ ধার নিয়েছিল কিছুক্ষণের জন্য বা অন্য কিছু করার জন্য? আমার বান্ধবীরা আমার ফোন নেয় মাঝে মধ্যে। কেন, কোনো অসুবিধা আছে নাকি? না, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ভালো থাকবেন, বাই। এই বলে ফোনটা কেটে দিলাম। ভাবতে লাগলাম ও তো মনে হয় এই কাজ করে না, তার মানে ওর বান্ধবীদের মধ্যে কেউ হতে পারে। এইসব চিন্তায় মগ্ন ছিলাম, এমন সময় ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি ডেভিডের ফোন। হ্যালো ডেভিড। কি রে, তুই কোথায়? সে বিকেলবেলায় বেরিয়েছিস, এখন আসিস নাই কেন? রেস্টুরেন্টে আয়, কথা আছে। আচ্ছা, আমি আসছি 5 মিনিটের মধ্যে। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোন কাটতেই নয়ন আসলো, বলল, ভাই আপনি কি এখন চলে যাবেন নাকি? আমাকে একটু দিয়াই রেস্টুরেন্টে কাজ আছে, তাড়াতাড়ি যেতে হবে। ঠিক আছে, চলে যান তাহলে। নয়ন আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। আমি রেস্টুরেন্টের ভিতরে ঢুকে দেখি সব টেবিলে কাস্টমার। কিরে ডেভিড, এই সময় তো এত কাস্টমার থাকে না, আজকে এত কাস্টমার? ভাই, নতুন একজন রাঁধুনি এনেছি, খুব ভালো বিরিয়ানি রান্না করে। দেখেন না, সবাই খাবার জন্য বসে আছে, বাকিটা পরে বলতেছি, আপনি কেবিনে গিয়ে বসেন। আমি রেস্টুরেন্টের ড্রেস পরে নিলাম, ওদের সাথে আমিও খাবার দিচ্ছি। রাত 11টা পর্যন্ত আমাদের রেস্টুরেন্টে অনেক কাস্টমার এসেছে। আজকে টাকাগুলো গুনতে লাগলাম, আজকে 3 লক্ষ টাকা উপার্জন হয়েছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমাদের রেস্টুরেন্টটা টপ নাম্বার 1-এ থাকবে। ডেভিড, রাঁধুনিকে নিয়ে আয় তো। এই যে ভাই, উনি হচ্ছে রাঁধুনি, আজ থেকে এইখানে কাজ করবে, আমার পরিচিত হয় উনি। বাহ, তোমার হাতে রান্না করা বিরিয়ানি তো সেই টেস্ট ছিল। ওর স্যালারি কত ধরেছিস ডেভিড? ভাই, স্যালারি তো এখনও ঠিক করা নেই, আপনি ওই বলে দিন কত ধরবেন। তোমার স্যালারি 30,000 টাকা, 2 মাস পর থেকে বাড়িয়ে দিব। ঠিক আছে স্যার। আর আমাকে স্যার ডাকতে হবে না, কাল থেকে চলে আসবে ঠিক সময়। আর কি কি লাগবে ডেভিডকে বলে যাও, সে এনে রাখবে আজকে। ডেভিড, তুই সব কিছু এনে তারপর থেকে হয় বাসায় আসিস। ঠিক আছে, তুই চলে যা, আমি সব কিছু এনে তারপর বাসায় যাব, তুই কোনো চিন্তা করিস না। আমি চলে আসলাম বাসায়, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে ফোন টিপছি। এমন সময় অসীমের নাম্বার থেকে ফোন আসলো। কলটা রিসিভ করতে ওই পাশ থেকে বলল, ভাইয়া আমাকে বাঁচান প্লিজ, ভাইয়া আমাকে বাঁচান, আমাকে ওরা মেরে ফেলবে প্লিজ। এটা বলে ফোনটা কেটে দিল। আমি সাথে সাথে আমার ওই নাম্বারে ফোন দিলাম, কিন্তু ফোনটা বন্ধ বলছে। কী করবো বুঝছি না। এমন সময় নয়নের ফোন। ভাই আপনি কোথায় আছেন? আমি বাসায় আছি। শোন, তোকে একটা নাম্বার দিই, তুই একটা লোকেশান বের করে ওইখানে চলে যা। একটা মেয়ে বিপদে পড়েছে, তাকে গিয়ে বাঁচা। ভাই এই নম্বরে তো আমার কাছেও ফোন এসেছে, বলছে আমাকে নাকি আজকে মেরে ফেলবে দুবাইয়ে এর মাফিয়ার দলেরা। তাই আপনাকে মানা করতে যাতে বাড়ি থেকে না বের হন। কী বলছিস এইসব? আমাকে এখন ফোন দিয়ে বললো যে তাকে বাঁচাতে, আর তোকে ফোন দিয়ে বলছে আমার বিপদ আছে। আমি তো কিছুই বুঝছি না। আপনি বাসা থেকে বের হবেন না, আমরা দেখতেছি কি করা যায়, খবর পাইলে আপনাকে খবর দিব। ঠিক আছে, আমি ফোনটা কেটে দিলাম। আমি ভাবতে লাগলাম কি হচ্ছে আমার সাথে এইসব। আমি কি বাইরে যাব নাকি বাইরে যাব না, এইসব চিন্তা ভাবনা করতে করতে ডেভিড চলে আসলো। কি হয়েছে মেঘ, তোকে দেখে চিন্তিত মনে হচ্ছে, আমাকে বল।
একটা মেয়ে আমাকে ফোন দিয়ে সাহায্য চাইছে, এখন আমি কীভাবে তাকে সাহায্য করি তার তো কোনো খোঁজই খবর জানি না। আরে হয়তো তোর সাথে মজা করেছি, আর এসব নিয়ে চিন্তা করতে হবে না। খাবার খাচ্ছিস নাকি? খেয়েছি, তুই খাবার খেয়ে নে। এই বলে আমি রুমে চলে আসলাম। রাত প্রায় 12টা বাজে। এমন সময় নয়নের ফোন। হ্যালো নয়ন, মেয়েটাকে কোনো খোঁজ পেয়েছিস? ভাই, ওরা এক্ষুনি সুরক্ষিত আছে, আর আপনি ঘুমিয়ে পড়েন তো, এত চিন্তা করবেন না। আমি আসি তো। আর কালকে কি আসবেন না নাকি? দেখি যদি পারি আসবো, আর না পারলে ফোন দিয়ে বলে দিব তোকে। ঠিক আছে। আমি ফোনটা কেটে ঘুমিয়ে পড়লাম। সকালে ডেভিডের ডাকে ঘুম ভাঙল। উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলাম রেস্টুরেন্টে। এসে দেখি রাঁধুনি চলে এসেছে। বাহ, সেই গন্ধ বের হয়েছে তো খাবারের। আমি চলে আসলাম রান্নাঘরে। এসে দেখি রান্না করছে। বাহ, সেই গন্ধ তো রান্নার। ভাই, আমি আগে যেইখানে কাজ করতাম এই রকম ওই গন্ধ ছিল খাবারের, কিন্তু ওইখানে স্যালারি কম দিত আর অনেক দিন ঘুরাইতো। ও, এর জন্যই চলে এসেছো তাই না? এর জন্য ওই চলে এসেছি। বাসায় বাবা মা বউ বাচ্চা আছে, তাদের মুখে তো খাবার তুলে দিতে হবে। আচ্ছা, তুমি সন্ধ্যায় বাসা যাওয়ার সময় বিরিয়ানিটা নিয়ে যাইও, আর ডেভিডের কাছ থেকে তোমার এই মাসের স্যালারিটা নিয়ে যাবে। কিন্তু আমি তো এইখানে এসেছি 1 মাস হয় নাই, এখনই কিসের স্যালারি? এইটা আমি খুশি হয়ে তোমাকে দিলাম, কারণ তুমি আমার হোটেলের একজন কর্মচারী। তোমার অসুবিধা মানে আমার অসুবিধা। সবসময় আমি তোমাদের পাশে আছি, কী কী লাগবে শুধু বলবা। ঠিক আছে ভাই, আর বাহিরে গিয়ে দেখেন লোক অলরেডি চলে এসেছে, আর কিছুক্ষণ সময় লাগবে খাবারটা হতে। আপনি এখানে যান। ঠিক আছে, আমি চলে আসলাম বাইরে। এসে দেখি সত্যি পুরো ভর্তি রেস্টুরেন্টে মানুষ। ডেভিড, খাবার তো ভালোই চলতেছে তাই না? আচ্ছা দেখিস তো তুই রান্নায় কী কী দেয়। যা যা বলেছে সব ওই তো আনছি, আর বিরিয়ানি মশলার সাথে গুঁড়ো দুধের পাউডার দেয়, তাই হয়তো এত স্বাদ লাগে। ও আচ্ছা, যাই গিয়ে দেখ খাবার রান্না কতটুকু হয়েছে। ঠিক আছে। সবাইকে বসিয়ে দিয়ে খাবার দিয়ে দিলাম। সবাই টেবিলে, সবাই খুব আরামায়েশ করে খাইতেছে। খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে আছে। ডেভিড রান্নাঘরে গিয়ে দেখাই তো খাবার আরও বাকি আছে নাকি শেষ হয়ে গেছে। ভাই, খাবার শেষ হয়ে গেছে, দুপুরের জন্য আবার রান্না করতেছি। ও আচ্ছা, আর উপরে তলাটা তো খালি আছে। চল সবাই ওটা পরিষ্কার করে ওইখানে খাবার রেস্টুরেন্ট বানিয়ে ফেলি। ভাই, ভালো একটা কথা বলছেন, আর এই দিকে রান্নাটাও হয়ে যাক দুপুরের আগেই, যাতে কাজটা শেষ করে ফেলতে পারে ওই ব্যবস্থা করতে হবে। আমরা সবাই কাজে লেগে পড়লাম। কাজ করতে করতে কখন যে দুপুর হয়ে গেছে খেয়ালই ছিল না। সবাই ফ্রেশ হয়ে খাবার দিয়ে দিলাম। বিকাল 5টা পর্যন্ত লোক আসতে লাগলো। 6টায় ফ্রি হয়ে টেবিল কেনার জন্য চলে গেলাম বড় একটা টেবিলের দোকানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, গতবার যে টেবিলগুলো নিয়েছিলাম ওইগুলো কি এখনও আছে? আছে। কয়টা লাগবে তোমার বলো, আমি এনে দিই। 40টা টেবিল 80টা চেয়ার দিলেই হবে, আর টাকাটা আমি কয়েকদিন পর দিয়ে যাবো। আপনার যদি বেশি প্রয়োজন হয় তাহলে আমার রেস্টুরেন্টে গিয়ে ডেভিডকে বললেই দিয়ে দিবে টাকা। না, এখন টাকা লাগবে না, আর তুমি আমার পরিচিত, ওই টাকা মারবে না আমি জানি। আচ্ছা তুমি চলে যাও, আমি সন্ধেবেলা পাঠিয়ে দিতেছি, 4টা বাজবে হয়তো। ঠিক আছে, পাঠিয়ে দেন। আমি চলে আসলাম আবার হোটেলে। ছেলেদের জন্য নিচতলায় আর মেয়েদের জন্য উপরতলায় খাবার ব্যবস্থা করেছি। ডেভিড, কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। যদি এইভাবে চলতে থাকে তাহলে আরও 2 বা 3টা রেস্টুরেন্ট বানাতে পারবো। রাতে কাজ শেষ করে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে বিরিয়ানিগুলো খেয়ে নিলাম। আচ্ছা ডেভিড, কয়েকটা সিসি ক্যামেরা লাগালে কেমন হয় বলতো? ভালো হয়, চোরদের হাত থেকেও বাঁচবে। আমি অনলাইনে 6টা সিসি ক্যামেরা অর্ডার দিলাম। আর কিছুক্ষণ ডেভিডের সাথে কথা বলে চলে আসলাম আমার রুমে। শুয়ে আছি, কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ঘুম ভাঙলো পরের দিন সকালে ডেভিডের ডাকে। মেয়ে উঠে ফ্রেশ হয়ে নে, রেস্টুরেন্টে যেতে হবে। আমি উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে চলে আসলাম রেস্টুরেন্টে। সারাদিন কাজ করে সন্ধ্যায় চলে আসলাম ডেরায়। এমন সময় অচেনা নাম্বার থেকে ফোন আসলো। কী রে মেঘ, কেমন আছিস? ভালো আছি। কে আপনি? আপনাকে তো চিনলাম না। আমি ভারতের মাফিয়া কিং নাইম বলতেছি। 2 দিন পরে আসছি তোর দেশ থেকে, মেয়ে কিনে নিব, দেখি তুই কি করে আটকাস। কথাটি বলেই, যখন দিয়েছিস তাহলে তুইও রেডি থাকিস মরার জন্য। আমার হাতে তোর মৃত্যু হবে, এই বলে দিলাম। ঠিক আছে, দেখবো নে তুই কি করতে পারিস। রাখি এখন। ফোনটা রাখতে নয়নকে ডাক দিলাম। এই নয়ন, এদিকে আয়। ভাই বলেন। আমাদের গ্যাংয়ের যত লোক আছে সবাইকে এই 2 দিন ভালো করে ট্রেনিং দে। ভারতের মাফিয়া কিংয়ের সাথে যুদ্ধ হবে 2 দিন পর। ওরা যেন অস্ত্র চালানো শিখে যায়।
ভাই আমি সবাইকে ট্রেনিং দিতেছি, সবাই সব কিছু পারে, বাকি দুটো ট্রেনিং দিলেও ওরা স্টান পার্কিং হয়ে যাবে। আমি এটাই চাই, দেখি তোর দলের লোকগুলো কেমন পারে 2 দিন পর। এই বলে আমি কম্পিউটারে কাজ করতে লাগলাম। কাজ শেষ করে চলে আসলাম আমার বাসায়। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে আছি, এমন সময় ডেভিড আসলো। এই নেমে গত 3 দিনে মোট টাকা এইখানে মোট 18,35,000 টাকা আছে। বাকি যে কয় টাকা ছিল ওইগুলো ক্যাশে রয়েছে, ওইগুলো আনি নাই। আচ্ছা ডয়ারে রেখে দে। স্যারের বাকি টাকাটা কি দিয়ে দেবো সামনের মাসে? আর আমাদের রেস্টুরেন্টে আরেকটা বানাতে হবে, বিদেশ থেকে লোক আসবে, এখন গতকাল কথা হয়েছিল। ও আচ্ছা, আমাদের রেস্টুরেন্টে ওই পাশে একটা রেস্টুরেন্ট আছে না, ওইটা বিক্রি করবে শুনছিলাম। কালকে খোঁজ নিয়ে দেখবো নে বিক্রি করে কি না। আচ্ছা দেখিস। ডেভিডের সাথে কথা বলে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে কাজে চলে আসলাম, কাজ করছি, এমন সময় রাশেদ চৌধুরীর ফোন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম মেঘ, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তোমার মাফিয়ার টিম কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো। যার সাথে কথা বলছি ওনাকে হয়তো চিনছেন না, তো চলুন পরিচয় করিয়ে দিই। আর পরিচয় করানোর আগে অতীতে কী হয়েছিল সেটা জানতে হবে। অতীত, জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি বাড়ির দিকে, হঠাৎ কিছু শব্দ শুনে দাঁড়িয়ে গেলাম। ভয়ে ভয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। গাছের আড়ালে লুকিয়ে দেখতে লাগলাম কি হচ্ছে সামনে। হঠাৎ একটা লোক চিৎকার দিয়ে উঠলো, আমি লুকিয়ে গেলাম। কী রে রাশেদ চৌধুরী, আর কতদিন গরিবদের সাহায্য করবি? আর কত মেয়েকে বাঁচাবি? আজকেই তো তোর শেষ দিন, আর কোনোদিন কোনো মেয়েকে বাঁচাতে পারবি না। তুই হয়তো ভুলে গেছিস, একজন শহীদের মৃত্যু হলে আর একজন শহীদ জন্ম নেয়। ঠিক তেমনই আমি মরে গেলে হাজার হাজার শহীদ আসবে, দেখে নিস। যা যা, দেখবো নে। কালকেই তোর শেষ দিন, আজকে রাতটা কোনো মতো শেষ হোক। এই তোরা চল ঘুমিয়ে নেই, কালকে বস আসার আগেই ওকে মেরে মাটি চাপা দিয়ে দিতে হবে। ওরা চলে গেল একটা ছোট কুটির ঘরে। প্রায় 30 মিনিট পর আমি গাছের আড়াল থেকে বের হয়ে রাশেদ চৌধুরীর কাছে চলে গেলাম। পকেট থেকে ব্লেডটা বের করে রশিটা কাটতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে কাটা শেষ হলে রাশেদ চৌধুরীকে নিয়ে চলে আসলাম আমার বাসায়। কে তুমি বাবা, আর আমাকে বাঁচালে কেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব ভালো মানুষ আর আপনি মেয়েদেরকে রক্ষা করেন, তাই আমি আপনাকে বাঁচিয়েছি। ধন্যবাদ তোমাকে। আর তুমি কি এইখানে একাই থাকো নাকি আরও কেউ থাকে তোমার সাথে? আমি এইখানে একাই থাকি। আব্বু আম্মু অনেকদিন আগে আকাশের তারা হয়ে গেছে। ওহ, চলো আমার সাথে, তোমাকে আমার বাড়িতে নিয়ে যাই। একটা কাজ বের করে দিব না তোমাকে। ঠিক আছে। আমরা দুজন বাইরে এসে দেখি 3টা গাড়ি দাঁড়িয়ে আছে। কী ব্যাপার? এতক্ষণ তো এখানে গাড়ি ছিল না, কারণ কোথা থেকে আসলো গাড়িগুলো? আর আমি কোনো শব্দও পেলাম না। আগে বাসায় চলো, এরপর বলতেছি এইখানে গাড়ি আসলো কি করে। চলেন। আমরাও চলে আসলাম রাশেদ চৌধুরীর বাসায়। কলিং বেল দিতেই একটা মহিলা এসে দরজা খুলে দিল। আমাদের দেখে মহিলাটি বলল, কি হয়েছে তোমার? আর শরীরের এই অবস্থা কেন? এই নয়ন, তোর ভাইয়ের এমন অবস্থা কে করেছে? ভাবি রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল, পরে হাসপাতাল থেকে বেড সিট করিয়ে এনেছি। আর কোনো চিন্তা নেই, ডাক্তার ঔষধ লিখে দিয়েছে, আমি ঔষধ দিয়ে এনেছি, এনেন। ভিতরে আসো তোমরা সবাই। আমরা ভিতরে চলে গেলাম। আচ্ছা নয়ন ভাইয়া, এটা কি ওনার বাসা? এটা রাশেদ ভাইয়ের বাসা। ওই যে দেখতেছেন না একটা ছবি ফ্লেম, একটু আগে যে নিয়ে গেছে, ওইটা হচ্ছে রাশেদ ভাইয়ের স্ত্রী। আর মাঝখানে যাকে দেখতেছেন এটা হচ্ছে রাশেদ ভাইয়ের মেয়ে। ও আচ্ছা, তোমরা কোথায় থাকো, এখানে নাকি অন্য জায়গায়? আমরা অন্য জায়গায় থাকি, যদি কোনো দরকার হয় তাহলে আসি। চল তোকে একটা রুম দেখিয়ে দিই, ফ্রেশ হয়ে নিবি। ঠিক আছে চলো। নয়ন ভাইয়ের সাথে চলে আসলাম উপরের একটা রুমে। একটা ঘরে নিয়ে গেল আমাদের। বাহ, খুব সুন্দর ঘর তো। ভাইয়া, আমি কি এইখানেই থাকবো? তুই এখানেই থাকবি, তুই ফ্রেশ হয়ে নে, আমি রাশেদ ভাইয়ের সাথে দেখা করে আসি। আর কোথাও যাবি না কিন্তু। ঠিক আছে। নয়ন ভাই চলে গেল, আমি ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। কি নরম বিছানা! বড় লোকেরা মনে হয় এত নরম বিছানায় ঘুমায়, এসব ভাবতেছিলাম। এমন সময় নয়ন ভাই আসলো। মেঘ চল, আমার সাথে রাশেদ ভাইয়ের ডাকতেছে তোকে। চলো। আমরা চলে আসলাম রাশেদ ভাইয়ের রুমে। এসে দেখি ভাই বিছানায় বসে আছে। আমি একটা চেয়ার নিয়ে ভাইয়ের সামনে বসে পড়লাম। ভাই বলেন। আমাকে ভাই ডাকতে হবে না, তুমি আমার ছোট ভাই আজ থেকে। শিউলি, জানো ও আজকে না থাকলে আমি মনে হয় বেঁচে ফিরতে পারতাম না। যাও, সবার জন্য খাবার নিয়ে আসো। নয়ন, তুমিও আমার সাথে আসো, সবাইকে খাবার দিয়ে দেই।
ওরা চলে গেল। আমি ঘরগুলো ঘুরে ঘুরে দেখতে লাগলাম। আচ্ছা ভাই, এই বাড়ি কি আপনি বানিয়েছেন নাকি আপনার বাবা বানিয়ে দিয়ে গেছে? আমার বাবা তো আমার জন্মের আগেই মারা গেছে। আমিও তোমার মতোই ছিলাম। পরে আস্তে আস্তে একটা গ্যাং তৈরি করি। আজ আমি এই পর্যন্ত এসেছি। এখন থেকে তুমি আমার ডান হাত। মানে বুঝলাম না। মানেটা হচ্ছে তুমি সব সময় আমার পাশে থাকবে, আমার হয়ে কাজ করবে এখন থেকে। ঠিক আছে। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে দেখি ভাই ব্যায়াম করতেছে আর আমিও ভাইয়ের সাথে ব্যায়াম করতে লাগলাম। চল, আজকে তোকে একটা খেলা শিখাবো। কি খেলা ভাই? চল না আগে, তারপর দেখতে পাবি কি খেলা। আমি চলে আসলাম ভাইয়ের সাথে একটা বড় ঘরে। সামনে দেখি একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে, হুবহু ভাইয়ের মতো চেহারা। ভাই, ওটা কি আপনার যমজ ভাই? আরে না, ওইটা ফোম দিয়ে আমার মতো করে এঁকেছে। এই দেখ, এইটা দিয়ে এইভাবে গুলি করবি। ভাই আমাকে দেখাতে লাগলো কীভাবে গুলি করতে হয়। আমি একটা পিস্তল নিয়ে গুলি করতে লাগলাম ফোমটাকে। আস্তে আস্তে গুলি চালানো শিখে গেলাম। ভাই, আর কোনো কিছু করতে হবে নাকি? না, তুই গুলি চালানো শিখে গেছিস। আজকে তোকে নিয়ে একটা জায়গায় যাব রাতে। কালকে যেইখানে গিয়েছিলাম ওইখানেই যাব। ওইখানে গিয়ে আবার কি করবেন? ওইখানে তো অনেক বড় বড় লোক আছে, ওদের সাথে আমরা কি করব? ওদেরকে মারতে হবে। তুই যদি 10 জনকে মারতে পারিস তাহলে তোকে একটা গিফট দিব, মনে রাখিস। ঠিক আছে। দেখতে দেখতে দিন কেটে রাত হয়ে আসলো। রাতে খাওয়া দাওয়া করে চলে আসলাম সেই জায়গায়। এসে দেখি অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে। ভাই, ওরা এখানে দাঁড়িয়ে আছে কেন? ওরা আমাদের মারার জন্য দাঁড়িয়ে আছে। এই নে তোর অস্ত্র, নয়ন মিস শ্যুট করো। ওরা গুলি করার আগেই আমি গুলি করে একটাকে মাটিতে শুইয়ে দিলাম। স্নাইপারটা মাথা বরাবরই করেছি আর গুলি করতেছি। দেখতে দেখতে 15 জনকে একাই মেরে ফেললাম। যেই রাশেদ ভাইয়ের একটা লোক হামলা করতে আসবে, তাই এক গুলিতেই খালাস করে ফেললাম। বাহ মেঘ বাহ, 2 ঘন্টা ট্রেনিং নিয়েই এত ফাস্ট কাজ করেছো। তা কয়টাকে মারছো তুমি? এইটাকে নিয়ে 16 জনকে মেরেছি। বাহ বাহ, খুব ভালো কাজ করেছিস। নয়ন, পুলিশকে ফোন দিয়ে বলে দে লাশগুলো নিয়ে যেতে। আমরা বাসায় চলে যাই। ঠিক আছে ভাই, আপনি যান, আমি লাশগুলো দিয়ে এরপর চলে যাব ডিয়ারে। আর যদি কোনো কাজ লাগে তাহলে ফোন দিয়েন, চলে যাবো না বাসায়। ঠিক আছে। আমরা চলে আসলাম বাসায়। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। বসে বসে টিভি দেখতেছি। এমন সময় ভাই এসে বলল, মেঘ, যাও একটু ঘুমিয়ে নেও। কালকে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। সকাল সকাল উঠতে হবে ঘুম থেকে। ঠিক আছে ভাই। আমি আমার রুমে চলে আসলাম। একটা জিনিস খেয়াল করলাম, 2 দিন হয়েছে আমি এই বাড়িতে আছি, কিন্তু ভাইয়ের মেয়েকে তো দেখতে পেলাম না। আগে জিজ্ঞেস করব, এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে নয়ন ভাইয়ের ডাকে ঘুম ভাঙলো। এই মেঘ, ওঠো, সকাল হয়েছে তো। ভাই তোমাকে ডাকছে, তোমাকে নিয়ে কোথায় যেন যাবো। আপনি যান, আমি ফ্রেশ হয়ে আসতেছি। এটা বলতে নয়ন ভাই চলে গেল। আমিও ফ্রেশ হয়ে চলে আসলাম। নিচে এসে দেখি সবাই আছে এইখানে। ভাই, কোথায় যাবেন এখন? খেয়ে নাও, তারপরে গেলেই দেখতে পাবে কোথায় যাচ্ছি। ঠিক আছে। আমি চলে আসলাম খাবার টেবিলে। খাবার খেয়ে ভাইয়ের সাথে গাড়িতে বসে পড়লাম। বাইরের দৃশ্য দেখতেছি আর ওরা কথা বলতেছে। আচ্ছা ভাই, একটা কথা ছিল, যদি অনুমতি দিতেন বলতাম। বলো কি বলবা। আমি তো 2 দিন ছিলাম আপনার বাসায়, কিন্তু আপনার মেয়েকে তো দেখলাম না একদিনও। আপনার মেয়ে কি আপনার সাথে থাকে না? না, আমার মেয়ে আমার সাথে থাকে না। আমার মেয়েকে তার চাচার বাসায় রেখে এসেছি। আমরা যদি মরে যাই আমাদের মেয়েটা তো বাঁচাতে পারবে। আমরা সবাই থাকতে আপনাকে কে মারবে? আমরা আছি তো, আপনাকে মারার সাহস কেউ পাবে না। তাই যেন হয়। আমরা চলে আসলাম এত বড় একটা রাজপ্রাসাদে। চারিদিকে কালো কোট পরা লোক দাঁড়িয়ে রয়েছে। আমরা ভিতরে ঢুকতেই আমাদের চেক করে বাড়ির ভিতরে নিয়ে গেল। আমরা সবাই সোফায় বসে আছি। এমন সময় একজন মহিলা আসলো। চেনা চেনা লাগতেছে। ও হ্যাঁ, মনে পড়েছে, এটা তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি বাবা? আমি রাশেদ ভাইয়ের সাথে এসেছি। ম্যাম, আপনাকে যার কথা বলেছিলাম এটাই ওই ছেলে। একাই 17 জনকে মেরেছে। আমি চাচ্ছিলাম আমার জায়গায় এই ছেলেটাকে বসাতে। রাশেদও তো এখনো ছোট, কি পারবে এত বড় দায়িত্ব নিতে? আমার তো মনে হয় পারবে না। তারপরও তুমি একটু ভেবে দেখো। ম্যাম, আমি ভেবে এসেছি আমার জায়গায় ওকে বসাবো। আর আমিও তো ওর সমানেই ছিলাম, তখন আমিও এই গ্রুপে জয়েন করেছি।
তা তো জানি। আচ্ছা, তোমার যদি মনে হয় ও এই কাজটা করতে পারবে, তাহলে আমি একটা ট্রেনিং দেওয়াবো। যদি পারে তাহলে আমি ওকে মাফিয়া কিং হিসেবে পরিচয় করিয়ে দিতে পারবো সবার সাথে। ওকে ম্যাগ, ভালোভাবে কাজটা সম্পূর্ণ করো। আমি ভাইকে সালাম করে প্রধানমন্ত্রীর সাথে চলে আসলাম একটা বড় রুমে। এখানে অনেকগুলো বডিগার্ড আছে। আমি ভয় না পেয়েই বললাম, আমাকে কি করতে হবে এখানে? এই নাও, এই পিস্তল দিয়ে আমাকে গুলি করো। যদি করতে পারো তাহলে আমি তোমাকে মাফিয়া কিং বানিয়ে ফেলবো। আমি পিস্তলটা নিয়ে প্রধানমন্ত্রীর দিকে টার্গেট করলাম। যে গুলি করতে যাব এমন সময় রাশেদ ভাই এসে আমার হাত থেকে পিস্তলটা নিয়ে নিল। ম্যাগ, কি করতেছ এইসব? উনি আমাদের প্রধানমন্ত্রী, উনাকে ছাড়া দেশ শাসন করবে কে? রাশেদ, আমি ওকে যোগ্য হিসাবে করেছি। তুমি চাইলে ওকে তোমার আসনে বসাতে পারো। আর এই নাও, আমার তরফ থেকে এটা তোমার শ্রেষ্ঠ উপহার। ধন্যবাদ ম্যাম। আমরা চলে আসলাম বাহিরে। গাড়িতে বসতেই রাশেদ ভাই জিজ্ঞেস করলো, কি রে ম্যাগ, তুই ওনাকে মারতে চাইছিলি কেন? আর তোকে পিস্তলকে দিয়েছে? ভাই উনি পিস্তল দিয়ে বলছে ওনাকে মারতে, কিন্তু আমি ওনাকে টার্গেট করি নাই। ওনার মাথার উপর যে লাইনটা ছিল ওইটাকে টার্গেট করেছি। আর ওই পিস্তলের তো কোনো বুলেটই ছিল না, সব বুলেট আমার পকেটে ভরে ফেলেছি। এই দেখেন। বাহ, তোর মাথায় অনেক বুদ্ধি আছে রে। তুই যে কারো কাছ থেকে চলে আসতে পারবি। এই নে আমার তরফ থেকে তোর উপহার। অতীত অনেক শোনা হয়েছে, এখন বর্তমানে আসা যাক। রাশেদ ভাইয়ের সাথে কথা বলে ডেভিডের কাছে চলে গেলাম। ডেভিড, তুই কি এখানে থাকবি? কেন, কোথাও যাবি না কি? একটা জায়গায় যাব। রেস্টুরেন্টটা দেখাশোনা করিস, আর পাশের রেস্টুরেন্টটা বিক্রি করবে কি না জিজ্ঞেস করিস। ঠিক আছে। আমি চলে আসলাম রাশেদ ভাইয়ের বাড়িতে। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। মেঘ, তোমাকে নিয়ে একটা জায়গায় যাব, চলো। আমি ভাইয়ের সাথে চলে আসলাম একটা বাড়িতে। ছোটোখাটো একটা বাড়ি। কলিং বেল দিতে একটা মেয়ে এসে দরজা খুলে দিল। তাকে দেখে আমি অবাক, কারণ এটা হচ্ছে সেই মেয়ে যে আমাকে রেস্টুরেন্টে অপমান করেছে। এই তুই এইখানে কেন? আর আপনি কে? কাকে চান? নাইম চৌধুরী আছে এইখানে। আছে, ভিতরে আসেন। আমরা ভিতরে চলে গেলাম, সোফায় বসে আছি। এমন সময় একটা লোক আসলো। রাশেদ ভাইকে দেখে বলল, রাশেদ, তুই এইখানে এতদিন পর? রে, আমি আমার মেয়েকে নিয়ে যেতে এসেছি। নীলামা, যাও রেডি হয়ে আসো, তোমার বাবা চলে এসেছে। আব্বু, তুমি কি বলছো এইসব? আমার আবার আব্বু আসলো কোথা থেকে? তুমিই তো আমার আব্বু। না রে মা, আমি তোকে ছোটবেলা থেকে লালন পালন করেছি, কিন্তু আমি তোর আসল বাবা না। তোর আসল বাবা হচ্ছে ও। ছোটবেলা তোকে আমার কাছে রেখে চলে গিয়েছিল। না, আমি যাব না তোমাকে ছাড়া। আমি মানি না উনি আমার বাবা। এই বলে নীলা দৌড়ে ঘরে চলে গেল। ভাই চলেন, ও যখন জেনে গেছে আপনি ওর বাবা, ঠিক একদিন চলে যাবে আপনার কাছে। মেঘ, তাই যেন হয়। নাইম যায় রে, আমাদেরও কাজ আছে। এত বছর পরও আমার মেয়েকে আমার বুকে জড়িয়ে ধরতে পারলাম না যে। তুই বাসায় যা, আমি তোর মেয়েকে তোর কাছে নিয়ে আসবো, তুই কোনো চিন্তা করিস না। আমরা চলে আসলাম রেস্টুরেন্টে। ভাই, এটা আমার রেস্টুরেন্ট। কিছুদিন হয়েছে কিনেছি। আজকে আপনাকে বিরিয়ানি খাওয়াবো। এই ডেভিড, বিরিয়ানি গরুর মাংস নিয়ে আই ভাইয়ের জন্য। এই নিন ভাই খাবার। আমরা দুজন বসে খাবার খেয়ে নিলাম। ভাই, আপনার মনটা হয়তো অনেক খারাপ, চলেন আপনাকে একটা জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি, মন ভালো হয়ে যাবে। না মেঘ, আমি এখন বাসায় যাব। আর বিরিয়ানিটা অনেক মজার হয়েছে। তুই যাবি নাকি আমার বাসায়? চলেন আপনাকে নামিয়ে দিয়ে আসি। এই বলে ভাইকে নিয়ে চলে আসলাম তার বাসায়। ভাই, আমি কালকে আসবো আবার, আপনার সাথে কিছু কথা আছে। আচ্ছা, আসিস। আমি চলে আসলাম আবার রেস্টুরেন্টে। রাত 12টা পর্যন্ত কাজ করে আমি আর ডেভিড চলে আসলাম বাসায়। ফ্রেশ হয়ে বিছানায় বসতেই ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি নীলা ফোন দিয়েছে। মেঘ, তুমি কোথায় আছো এখন? আমি তো এখন বাসায় চলে এসেছি। কেন, কিছু লাগবে নাকি? না, কিছু লাগবে না। কিছু কথা ছিল, বলতাম তোমাকে। বলো, আমি শুনতেছি। আচ্ছা, রাশেদ চৌধুরী কি সত্যি আমার বাবা নাকি অন্য কেউ? আর যদি আমার বাবাই হয়, তাহলে আমাকে এতদিন ওনার কাছে রেখেছে কেন? তাহলে শোনো, তোমাকে এতদিন কেন ওনার কাছে রেখেছে। তোমার বাবা একজন মাফিয়া কিং ছিলেন, যে কিনা দেশ রক্ষার কথা সারাক্ষণ নিয়ে ভাবেন। প্রতি রাতে তোমার বাবা মিশনে যেত। যখন শুনতে পারে তোমার বাবার পরিচয় একজন মাফিয়া পেয়ে গেছে, তখন সব খোঁজ খবর নিয়ে এরপর তোমাদের বাড়িতে হামলা করার উদ্দেশ্য নিয়েছিল। এটা তোমার বাবা জানতে পেরে তোমাকে নাইম চৌধুরী, মানে তুমি এখন যাকে বাবা ডাকো, ওনার কাছে দিয়ে এসেছিল। এর কয়েকদিন পরই তোমার আম্মু মারা গেছে। আরও অনেক কিছু আছে, ওইগুলো না হয় তোমার বাবার কাছ থেকে শুনে নিও কালকে। আর কালকে বিকাল 5টায় তুমি আমার রেস্টুরেন্টে চলে এসো।
আমি ভাইকে বলবো নিয়ে আসতে। ঠিক আছে, তা তুমি কি এখন কালকে আমাকে নিয়ে যাইও? ঠিক আছে, নিয়ে আসবো নি। এখনও ঘুমাবো, অনেক রাত হয়েছে, তুমিও ঘুমাও। ঠিক আছে, গুড নাইট। ফোনটা চার্জে রেখে আমিও ঘুমিয়ে গেলাম। সকালে ডেভিডের ডাকে ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম রেস্টুরেন্টে। এসে দেখি সবাই কাজ করতেছে। কী ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি কাজে লেগে গেল কেন সবাই? কে ডেভিড, আজকে সবাই এত তাড়াতাড়ি কাজে লেগে গেল কেন? ভাই আমি বলছি তাড়াতাড়ি কাজ করতে। আজকে আমাদের কাছ থেকে বিরিয়ানি নিতে আসবে, কালকে অর্ডার দিয়ে গিয়েছিল। ও আচ্ছা, এর জন্যই তো এত তাড়াতাড়ি সবাই চলে এসেছে। হুম। আমিও হাতে হাতে কাজগুলো এগিয়ে দিলাম। কাজ করতে করতে কখন যে বিকাল হয়ে গেল খেয়াল নেই। হঠাৎ ফোনটা বেজে উঠলো, তাকিয়ে দেখি রাশেদ ভাই ফোন দিয়েছে। হ্যালো ভাই। মেঘ, তুমি কোথায় আছো? তুমি না বলছো আজকে আসবে, কই আসলে না তো? যাব, একটু পর আসতেছি, আপনি রেডি হয়ে থাকেন। ঠিক আছে। এই ডেভিড, এই দিকটা দেখিস, আমি আসতেছি কিছুক্ষণ পর। এই বলে বাইকটা নিয়ে চলে আসলাম রাশেদ ভাইয়ের বাসায়। কলিং বেল দিতেই রাশেদ ভাইয়ের স্ত্রী এসে দরজা খুলে দিল। মেঘ, ভিতরে আসো, তোমার ভাই রেডি হইতাছে। আমি ভিতরে চলে গেলাম। সোফায় বসে আছি, এমন সময় রাশেদ ভাই আসলো। ভাই চলেন। চলো। আপনি গাড়ি করে আমার রেস্টুরেন্টে যান, আমি আসতেছি একটু পর। আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ, বলো। বললেই তো সারপ্রাইজ থাকবে না। এই বলে চলে আসলাম বাইক নিয়ে। নীলার বাসায় এসে কলিং বেল দিতে নীলা এসে দরজা খুলে দিল। কি ব্যাপার, রেডি হয়ে বসেছিলেন নাকি? একটু আগেই রেডি হয়েছে, চলো তাহলে এখন যাওয়া যাক। চলো। আমি নীলাকে নিয়ে চলে আসলাম রেস্টুরেন্টে। এসে দেখি ভাই এক কর্নারে একটা টেবিলে বসে আছে। নীলা, আমি যখন হাত দিয়ে ইশারা করবো তখন তুমি ভিতরে ঢুকবে। ঠিক আছে। এই বলে আমি চলে আসলাম ভাইয়ের কাছে। ভাই, আপনার সারপ্রাইজ আসতেছে। কি এমন সারপ্রাইজ এনেছো যে আসতেছে? আসলেই দেখতে পাবেন। এই বলে আমি নীলাকে হাত দিয়ে ইশারা করলাম ভিতরে আসতে। নীলা এসে সামনে চেয়ারে বসলো। ভাই এটা দেখেই পুরো অবাক। ভাই অবাক হওয়ার কিছু নেই, নীলা সব জানে। তা কি খাবেন বলেন? একটা 7 আপ আনলেই চলবে, আর কিছু লাগবে না। আমি চলে আসলাম কিচেন রুমে। এসে দেখি ডেভিড রাধুনির সাথে কথা বলছে। কী রে, কী হয়েছে? আর ওর সাথে ওইভাবে কথা বলছিস কেন? এমনি ভাই, ও নাকি আরও কয়েকটা বিয়ে বাড়ির অর্ডার নিয়েছি, তাই আমি বলছিলাম তো আমাকে বলে দিতে পারতাম। নিয়ে যখন ফেলেছে তখন তাহলে থাক, আর এমন করবা না কখনো। যা করবা সবাইকে বলে করবা, যাতে কারো অসুবিধা না হয়। ঠিক আছে স্যার। আমি 3টা 7 আপ নিয়ে চলে আসলাম রাশেদ ভাইয়ের কাছে। ভাই এই নেন আপনার 7 আপ। আমরা 3জন কথা বলতেছি, এমন সময় বাহির থেকে চোখ যেতেই দেখি অনেকগুলো গাড়ি আসছে। একটা গাড়ি আমার রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ালো। আমি বুঝতে পারলাম এরা নীলা আর রাশেদ ভাইকে মারতে এসেছে। ভাই তাড়াতাড়ি চলেন। কেন মেঘ, হঠাৎ কি হলো? আর কোথায় যাব এখন? আগে চলেন, তারপর বলছি। এইবার দুজনকে নিয়ে চলে আসলাম একটা বন্ধ করা রুমে। এইখানে আপনারা 2জন থাকেন। কিছুক্ষণ পর আমি এসে দরজা খুলতেছি। এই বলে দরজা লাগিয়ে আসলাম বাহিরে। ছদ্মবেশ ওয়েটার রূপ নিয়ে ওদের কাছে চলে আসলাম। এই যে ভাইয়ারা, আপনারা এইখানে কেন এসেছেন? এখানে একটা লোক আর একটা মেয়ে ঢুকেছে কিছুক্ষণ আগে, তাই না রে? না তো, এই দেখেন, ঢুকলে তো এইখানে থাকতো, তাই না? কিন্তু আমার লোকের তো খবর দিয়েছে এইখানেই আছে। সর, আমি পুরোটা দেখবো ঘুরে। চলেন, আমি আপনাকে ঘুরে দেখাই পুরোটা। এই বলে ঘুরে দেখাতে লাগলাম। দেখানো শেষ হলে বললাম, দেখেছেন এইখানে থাকলে নিশ্চয়ই দেখতে, তাই না? আর এই নে, যদি ওই 2টা লোককে দেখিস তাহলে আমাকে ফোন দিয়ে জানাবি ওরা কোথায় আছে। ঠিক আছে, জানাবো। ওরা চলে যেতেই আমি দরজার তালা খুলে নীলা আর রাশেদ ভাইকে বের করে আনলাম। ভাই, ভিতরে কিছু সমস্যা হয় নাই তো? না, হয় নাই। কিন্তু তুমি আমাদের ভিতরে বন্দি করে রেখেছিলে কেন? আর কে এসেছিল? আর রাজীবের ছেলেরা এসেছিল আপনাকে মারতে, তাই আমি আপনাদের ভিতরে ঢুকে রেখেছিলাম যাতে আপনাদের না দেখতে পাই। ওহ আচ্ছা, দেখেছিস তো নীলামা, আমি কেন তোকে এতদিন এত দূরে রেখেছিলাম। এখন যদি মেঘ না থাকতো তাহলে হয়তো আমরা 2জন মারা যেতাম। থাক এইসব কথা, চলেন বিরিয়ানি খাবেন। এই বলে ওদের নিয়ে উপরে চলে আসলাম, যেখান থেকে কেউ দেখতে পাবে না। সবাই খাওয়া দাওয়া করে নিলাম। ভাই চলেন আপনাদের নিয়ে দিয়ে আসি। এইভাবে আমরা যদি যাই তাহলে তো আমাদের মেরে ফেলার সম্ভাবনা আছে বেশি। চিন্তা নেই, আপনারা হয়তো মনে নেই কয়েকদিন আগে আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছিলাম। উনি আমাকে একটা বুলেট প্রুফ গাড়ি দিয়েছে, ওটা দিয়ে আপনাদের নিয়ে যাব। বাহ, ভালো তো। আচ্ছা চলো, আমাদের নামিয়ে দিয়ে আসলো।
নীলা, তুই কি আমার সাথে যাবি না, কি তোর বড় আব্বুর কাছে যাবি? আমি তোমার সাথে যাব কালকে, বড় আব্বুর বাসায় যাব। ঠিক আছে, নিয়ে যাব নে। এখন তো চল, দেরি হয়ে যাচ্ছে, আবার মেঘ আসবে তো এইখানে। রাশেদ ভাই আর নীলাকে নিয়ে চলে আসলাম বাসায়। ভাই আপনি থাকেন, আর যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন দিয়েন। আর গাড়িটা রেখে গেলাম, যদি কেউ হামলা করে এই গাড়িতে ঢুকে বসে থাকবেন, এই গাড়ি সব দিক দিয়ে আপনাকে প্রোটেক্ট করবে। ঠিক আছে, তুমি কি হেঁটে হেঁটে যাবে নাকি? না, আমি সাইকেল দিয়ে যাব। গাড়ি থেকে সাইকেলটা বের করে চালাতে চালাতে সেই জঙ্গলের পথ অতিক্রম করতে যাব, এমন সময় হঠাৎ একটা গুলি আমার হাতে এসে লাগলো। সাইকেলটা কন্ট্রোল করতে না পেরে পাশে পড়ে যাই। উঠে দেখি কয়েকটা লোক আমার দিকে আসতেছে। আমি কোনো মতো উঠে দৌড় দিলাম জঙ্গলের ভিতরে। কোথায় যাচ্ছি কে জানে, মাঝ জঙ্গলে মনে হয় চলে এসেছি। ফোনটা বের করে দেখি এটা নেটওয়ার্কই নেই। এখন কোথায় যাব? আবার পিছনের দিকে হাঁটা দিলাম। হঠাৎ কারো কথার শব্দে দাঁড়িয়ে গেলাম। এই, এখন ওকে খুঁজে কোথাও পাবো না, পুরো তো মাঝ জঙ্গলে চলে এসেছি। এখন কি আর সামনের দিকে যাবো কি করে? চল আমরা গাড়িতে ফিরে যাই, হয়তো তাকে আর পাবো না। চল। ওরা চলে যেতে লাগলো, আমি ওদের পিছু পিছু যেতে লাগলাম। ওরা গাড়িতে উঠে চলে গেল কিছু দূর। আমি সাইকেলটা নিয়ে চলে আসলাম হাসপাতালে। হাতে ব্যান্ডেজ করে চলে আসলাম রেস্টুরেন্টে। আমার হাতে ব্যান্ডেজ দেখে ডেভিড বলল, কি রে, তোর হাতে ব্যান্ডেজ কেন, আর তোর কি হয়েছে? কিছু না রে, গুলি লেগেছে হাতে। তুই বাসায় চলে আসিস, আমি বাসায় যাচ্ছি। একটু ওয়েট কর, আমি যাব, এইখানে কাজ শেষ। এই তারা সব কিছু গুছিয়ে রেখে এরপর আসবি, আমি বাসায় চলে যাচ্ছি। আমি আর ডেভিড বাসায় চলে আসলাম। বাসায় এসে শুয়ে পড়লাম। এমন সময় নীলার ফোন। হ্যালো নীলা। বাসায় গেছো নাকি? বাসায় আইসি মাত্র। তুমি কি করো, আর খাওয়া দাওয়া করেছো নাকি? আর কোনো সমস্যা হয় নাই তো? এই তো বসে আছি, খাওয়া দাওয়াও করেছি, কোনো সমস্যা হয়নি। তুমি কি ঘুমিয়ে যাবে নাকি এখন তোমাকে যদি কিছু বলতাম শুনতে? আর না, আর একটু পর ঘুমাবো। আর কি বলো বলো, তুমি শুনি। মেঘ, আমি তোমাকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, আমি তোমাকে অনেক সুখে রাখবো। দেখো নিলে, এটা হয়তো তোমার আবেগ, আর আমার বিষয় হয়তো তুমি সব কিছু জেনে গেছো। আমি আজ বেঁচে আছি, কাল বেঁচে নাও থাকতে পারি। তাই বলছি যে আমার দ্বারা এইসব হবে না। মেঘ, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। আমি তোমার পাশে থাকবো সব সময়, যাই হয়ে যাক না কেন আমি তোমার পাশে থাকবো। তবুও আমাকে আপন করে নাও। না, আমি পারবো না, এই বলে ফোনটা কেটে দিলাম। নীলা এটা কি বলছি, এতদিন পর আমি যদি ওকে আমার জীবনের সাথে জড়িয়ে নিই তাহলে ওর ক্ষতি হবে অনেক। তা যে করে হোক ওর সাথে কম কথা বলতে হবে। এইসব ভাবতেছি, এমন সময় ডেভিড আসলো। কি রে, এগুলো কোথা থেকে খেয়ে এসেছিস আমাকে বল তো? আর তুই তো নীলা আর রাশেদ চৌধুরীকে নিয়ে আসতে গিয়েছিলিস। রে, আসার সময় গুলি খেয়েছি। কয়েকটা লোক আমাকে ঘিরে ধরেছিল। আজ হয়তো মরে যেতাম, কোনো মতে পালিয়ে এসেছি, সাথে পিস্তলও নেই নাই। আচ্ছা তুই এই খাবার খেয়ে ঘুমা, কালকে বাকি কথা বলবো। আর নীলা বা রাশেদ চৌধুরী কেউ জানে তোর যে ওইগুলো গুলি লেগেছে? না, ওরা কেউ জানে না। আর তোর কাছে জিজ্ঞেস করে তুইও বলিস না। আমি কয়েকদিন রেস্টুরেন্টে যাব না, বাড়িতে রেস্ট নিব। তুই একটু দেখে নিস ওই দিকটা। আমি দেখে নেব নে, তুই ঘুমা। আর সকালে খাবার পাঠিয়ে দেবো নে, তুই খেয়ে ওষুধ খেয়ে নিস, আমি দুপুরে খাবার নিয়ে আসবো। ঠিক আছে, আসিস। এই বলে ঘুমিয়ে পড়লাম। সকালে ডেভিডের ডাকে ঘুম ভাঙলো। উঠে দেখি ডেভিড বসে আছে। কী রে, কাজে যাস নাই? যাবো, এই তোর খাবার আর এই তোর ট্যাবলেট। খাবার খেয়ে ট্যাবলেট খেয়ে নিস, আমি যাই এখন। ঠিক আছে, যা। ডেভিড চলে গেল। আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম বিছানায়। এমন সময় নীলার ফোন। আমি ইচ্ছা করে রিসিভ করলাম না, কারণ রিসিভ করলে বলে ভালোবাসে। ফোনটা বন্ধ করে রেখে দিলাম, বসে বসে টিভি দেখতেছি। এমন সময় কলিং বেলটা বেজে উঠলো। এখন আবার কে আসলো? দরজায় খুলতেই কে যেন আমাকে ঠেলে ভিতরে এসে দরজা লাগিয়ে দিল। এই, কে আপনি? আর কোথা থেকে এসেছেন? কে আমি চিনিস না? আর চিনবেই বা কী করে? আমি তো বোরখা পরে আছি, এই দেখ এখন চিনিস নাকি? আর আমার ফোন ধরিস না কেন? এমনি ধরি নাই। তা তুমি এখানে আসলে কি করে? আর তোমাকে আমার বাসার ঠিকানাই বা কে দিল? আব্বুর কাছ থেকে নিয়ে এসেছি। আর তুই আমার উত্তর দে, তোর ফোন কোথায়? ফোন ধরলি না কেন? এমনি ফোন ধরেনি, আমার ফোন নষ্ট হয়ে গেছে। আর হাত ছাড়ো, ব্যথা পাইতেছি। নীলা মনে হয় এতক্ষণ আমার হাতের দিকে খেয়াল করে নাই। হাতে ব্যান্ডেজ দেখে বলল, এই তোমার হাতে কি হয়েছে? ব্যান্ডেজ করা কেন? তেমন কিছু হয় নাই, আর এমনি ব্যান্ডেজ করা। আর তুমি চলে যাও এখান থেকে। কেউ যদি দেখে ফেলে তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। কোনো সমস্যা হবে না। আর বলো তোমার হাতে কি হয়েছে? ব্যান্ডেজ করছো কেন? হাতে গুলি লেগেছে।
তোমাকে বলেছিলাম না আমি আজ বেঁচে আছি, কাল হয়তো মরেও যেতে পারি, তাই তুমি অন্য কাউকে ভালোবাসলে আমি খুশি হব। না, আমার তোমাকেই চাই, তুমি ছাড়া অন্য কাউকে আমার লাগবে না। আমি আব্বুর সাথে কথা বলেছি আমাদের বিয়ের ব্যাপারে। আব্বু বলেছে তোমার সাথে কথা বলবে। দেখো নীলা, আমি তোমাকে আবারও বলতেছি যে আমাকে বিয়ে করে তুমি সুখী হতে পারবে না। আমাকে হয়তো আজকে মরতে হবে, না হয় কালকে মরতে হবে। তাই বলতেছি যে তুমি যাই করো না কেন, এবার ভেবেচিন্তে ডিসিশন নিও। আমি অনেক ভেবেছি তোমাকে নিয়ে, আর আমার তোমাকেই লাগবে, অন্য কাউকে আমার চাই না। ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করব, কিন্তু আমি যদি মরে যাই তখন তুমি কি করবে বলো? তখন আমি একা থাকবো তোমার ছবিকে নিয়ে। আচ্ছা, তুমি বাসায় যাও, আমাকে আজকের দিনটা ভাবতে দাও, আর আমাকে ফোন দিবে না। আমি কালকে বিকালে তোমার সাথে দেখা করব তোমার বাসায়। ঠিক আছে, আমি গেলাম। আর মনে যেন থাকে কালকে মানে কালকেই, এর পরের দিন যেন না হয়। আচ্ছা বাবা, আচ্ছা, কালকে মানে কালকেই। এই বলে নীলাকে গাড়িতে উঠিয়ে দিলাম। হঠাৎ মনে হলো নীলার পিছনে একটা গাড়ি ফলো করতেছে। আমি ফোনটা নিয়ে নীলাকে ফোন দিলাম। হ্যালো নীলা। আবার কেন ফোন দিয়েছো? এখন না বললে চলে যেতে। আমার কথাটা মন দিয়ে শোনো, তোমার পিছনে দেখো একটা সাদা গাড়ি আছে, তুমি ওইখানে গাড়িটা দাঁড় করাও। আর যদি দেখো সাদা গাড়িটা ওইখানে দাঁড়িয়ে গেছে, তাহলে বুঝবে তোমাকে ফলো করছে। তুমি আবার আমার বাড়িতে চলে আসো। আচ্ছা, আমি আসছি এক্ষুনি। কিছুক্ষণ পর নীলা আসলো। দেখেছো আমাদের মারার জন্য এখনও কীভাবে লোক ঘোরাঘুরি করছে, আর তুমি বলতেছো যে আমার পাশে সবসময় থাকবে। আমি যখন বলেছি তোমার পাশে সবসময় থাকবো, তাহলে ধরে নাও তোমার পাশে সবসময় আমি আছি, এখন আছি এবং ভবিষ্যতেও থাকবো। আমি জানালার কাছে গিয়ে দেখি কয়েকটা লোক সাদা গাড়িতে বসে আছে। পকেট থেকে ফোনটা বের করে নয়নকে দিলাম ফোন। হ্যালো নয়ন, কোথায় আছিস রে তুই? এই তো ভাই, আপনার রেস্টুরেন্টের সামনে কেন? আমার পুরো গ্যাং নিয়ে চলে আয় আমার বাড়ির সামনে। এসে দেখবি একটা সাদা গাড়ি আছে, ওই গাড়িতে যতগুলো লোক আছে সবগুলোকে ধরে নিয়ে চলে যাবি। আমি রাতের ডেরায় যাব। ঠিক আছে ভাই, আমি এখনই আসতেছি, আপনি শুধু আমাকে বলেন কোনটা। আমি শুয়ে পড়লাম, নীলাও আমার বুকের উপর শুয়ে পড়লো। এই কী করতেছো? এসব তুমি জানো না বিয়ের আগে এইসব করা যায় না? জানি আমি, তো আমার বরের বুকেই মাথা দিয়ে শুয়ে আছি, তাতে কি হয়েছে? আমাদের এখনও বিয়ে হয় নাই। আর নীলা, আমাকে কীভাবে পছন্দ হয়েছে তোমার, আমি এটাই বুঝতেছি না। তোমাকে যেদিন প্রথম রেস্টুরেন্টে দেখি ওই দিনই আমার ভালো লাগে তোমাকে। এখন যে ভালোবেসে ফেলেছি আমি নিজেও বলতে পারি না। ও আচ্ছা, নীলার সাথে কথা বলতেছি, এমন সময় নয়নের ফোন। হ্যালো নয়ন, এসেছিস নাকি? ভাই আসছি, তা কোন গাড়িটা একটু বলবেন তো? আমার বাড়ির সোজা বরাবরই দেখ একটা গাড়ি রাখা আছে কালো করে, এর সামনের গাড়িটাই। তুই যে গাড়িটা ধরেছিস ওইটাই। ঠিক আছে ভাই, আমি তাহলে এখন ফোন রাখছি। নয়ন ফোনটা রেখে দিল। আমিও জানালাতে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলাম বাইরে কি হচ্ছে। নয়ন কী যেন বলে ওদের নিয়ে গেল, যাকে ভালোই হলো, ওরা চলে গেছে। নীলা, এখন তুমি যেতে পারো বাসায়, কারণ ওরা চলে গেছে। আচ্ছা জান পাখি, এখন আমি গেলাম, আর কাল যেন তোমার খবর পাই। ঠিক আছে, নীলা চলে গেল। আমিও শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। বিকালে ডেভিডের ডাকে ঘুম ভাঙলো। কি রে, এখন তো সারাদিন তো মনে হয় ঘুমিয়েছিস, এখন উঠে দেখ, তোর জন্য খাবার নিয়ে এসেছি। আমি উঠে ফ্রেশ হয়ে খাবার আর ঔষধ খেয়ে নিলাম। ডেভিড, তুই 5টায় চলে আসিস, তোকে নিয়ে একটা জায়গায় যাব। কোথায় যাবি বল? ডেভিড চলে গেল। আমি বসে বসে টিভি দেখতে লাগলাম। দেখতে দেখতে কখন যে 5টা বেজে গেছে খেয়াল নেই। কি রে, 5টা বেজে গেছে, যাবি না? যাবো তোরে, একটু বস, আমি শার্টটা পরে আসতেছি। এই বলে শার্টটা পরে নিলাম। কিছুক্ষণ পর বেরিয়ে পড়লাম ডেরার উদ্দেশ্যে। প্রায় 30 মিনিট পর চলে আসলাম ডেরায়। এসে দেখি সবগুলোকে বেঁধে মাটিতে শুয়ে রাখছে। বাহ নয়ন, আজকে ভালো একটা কাজ করেছিস। সকলে কিছু এইভাবে জিজ্ঞেস করতে হবে, তা না হলে তো কেউ বলবে না। ভাই, ওরা হচ্ছে MK গ্যাংস্টারের লোক, আপনাকে মারার জন্য পাঠিয়েছে, কিন্তু আমরা ধরে নিয়ে আসছি। ভালো করেছিস। আর কেমন যেন একটা মেয়েদের পারফিউমের গন্ধ বের হচ্ছে, তাই না রে ডেভিড? ভাই, একটা বাজে গন্ধ বের হইতেছে, কোথা থেকে যেন। কে নয়ন, এইখানে কেউ এসেছে নাকি? এত বাজে গন্ধ বের হচ্ছে কেন? ভাই, লেডি মাফিয়া কিং এসেছে আপনার সাথে দেখা করতে, আর মনে হচ্ছে ওনার পারফিউমের গন্ধ এটাই। এমনই হতে পারে। চল তো লেডি মাফিয়া কিংকে দেখে আসি, আগে তো কখনো ওকে দেখি নাই। আজকে হঠাৎ পুরো আমার ডেরায় চলে এসেছে। এই বলে চলে আসলাম আমার কেবিনে। এসে দেখি লেডি মাফিয়া কিং উল্টো দিকে ঘুরে বসে আছে। এই যে মিস, একটু এইদিকে ফিরেন, আপনাকে দেখার অনেক ইচ্ছা আছে। যে চেয়ারটা ঘুরে সামনের দিকে ফিরলো, আমি তো ভূত দেখার মতো অবস্থা, কারণ এটা হচ্ছে নীলা। নীলা, তুমি এইখানে কি করে আসলে? এমনি তোমার সাথে দেখা করতে, আশা করি আমার পরিচয়টা পেয়ে গেছো, নতুন করে পরিচয় দিতে হবে না। তা তো পেয়েছি, কিন্তু
তুমি যে একটা লেডি মাফিয়া কিং, আমাকে আগে বলো নাই কেন? এমনি বলি নাই, তোমাকে সারপ্রাইজ দিলাম। আর ওই লোকগুলো ঠিক ছেড়ে দেন, ওইগুলো আমার লোক। আমি ওদের সাথে এই বুদ্ধিটাই করেছিলাম। বাহ, ভালো কাজ করেছো খুব। এখন তাহলে তুমি বাসায় যাও। আর এই জায়গায় ঠিকানা জানলে কি করে? আমি তো আরও আগেও এসেছিলাম 2 বার, তোমার হয়তো মনে নেই। আচ্ছা যাই হোক, আমি বাসায় চলে যাচ্ছি। আর কোনো কাজে লাগলে আমাকে বলো, আমার লোক আছে, করে দিতে পারবে। ঠিক আছে, বলবো। নীলা চলে গেল। আমিও চলে আসলাম বাসায়, কারণ লোকগুলো নীলার লোক ছিল, তাই তো ছেড়ে দিয়েছি। বিছানায় বসে বসে ভাবতেছি, এমন সময় নীলার ফোন। হ্যালো নীলা। কি করছো এখন? তোমাকে তো দেখছি। আমি বলছিলাম খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে, তাহলে তুমি ঘুমাও নাই কেন আমি জানতে পারি? সারাদিনই তো ঘুমাইছি, আর ঘুমাতে পারবো না। এত তাড়াতাড়ি তুমি চাইলে তুমি তাড়াতাড়ি ঘুমাও, আমার এত ঠেকা নাই তাড়াতাড়ি ঘুমানোর। এই বলে আমি ফোনটা কেটে দিলাম। কিন্তু নীলা তো নাছরবান্ধা, সে ফোন দিয়েই চলেছে। আমি ফোন না রিসিভ করে শুয়ে পড়লাম। এমন সময় ডেভিডের আগমন। কি রে, কি হয়েছে? ফোন বাজ দিচ্ছে, ধরতেছিস না কেন? আর বলিস না, লেডি মাফিয়া কিং ফোন দিতেছে, মানে নীলা বারবার ফোন দিচ্ছে। তুই একটু ফোন দিয়ে বলে দে তো, আমি ঘুমিয়ে গেছি। না বললে সারা রাত ফোন দিবে। আচ্ছা, আমি এখনই ফোন দিয়ে বলে দিচ্ছি যে তোকে ফোন না দিতে। এইবার ডেভিড নীলাকে ফোন দিয়ে বলে দিল, আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে ডেভিডের ডাকে ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে চলে আসলাম রেস্টুরেন্টে। কিছুক্ষণ কাজ করার পর রাশেদ ভাইয়ের ফোন আসলো। হ্যালো রাশেদ ভাই। মেঘ, তুমি এখনই আমার বাসায় চলে আসো, তোমার সাথে কথা আছে, তাড়াতাড়ি আইসো। ঠিক আছে, আমি আসতেছি। এই বলে হোটেল থেকে বাহির হয়ে চলে আসলাম বাহিরে। গাড়িটা নিয়ে সোজা রাশেদ ভাইয়ের বাড়িতে চলে আসলাম। কলিং বেল দিতে নীলা দরজা খুলে দিল। আমি ভিতরে চলে গেলাম। কিছুক্ষণ পর রাশেদ ভাই আসলো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মেঘ, তুমি তো জানো আমি কেন তোমাকে এইখানে ডেকে এনেছি। এখন তুমি যদি বলো তাহলে আমি তোমাদের বিয়েটা দিয়ে দেব। ভাই, আপনি তো জানেন আমি কতটা বিপদে থাকি। এখন যদি ওকে বিয়ে করি, কালকে যদি আমি মরে যাই, তাহলে ওর কী হয় ভেবে দেখেছেন আপনি? কিন্তু মেঘ, আমি চাই না আমার মেয়ের আশাটা অপূর্ণ রাখি, তাই আমি তোমার সাথেই বিয়ে দেব, আর কোনো কথা নয়। আপনি যখন ডিসিশন নিয়েছেন বিয়ে দিবেন, ঠিক আছে, আমি বিয়ে করতে রাজি আছি। আপনি চাইলে বিয়ে ব্যবস্থা করতে পারেন। নীলা, এখন তুইই বল তোদের বিয়েটা কবে দেব? আমি দেরি করতে চাই না, তোর বিয়েটা খুব তাড়াতাড়ি দিয়ে ফেলবো। তোমার যেই দিন ইচ্ছা ঠিক করতে পারো, সমস্যা নেই। আমি ওই দিনই বিয়ে করবো মেঘকে। ঠিক আছে, তাহলে আমি সামনের মাসের 3 তারিখে বিয়েটা ফাইনাল করি, তোমরা কি বলো? ঠিক আছে, করতে পারেন। আচ্ছা, আমি এখন যাই, রেস্টুরেন্টে কাজ আছে একটু। এই বলে চলে আসলাম বাইরে। গাড়িটা নিয়ে সোজা রেস্টুরেন্টে চলে আসলাম। এসে দেখি ডেভিড সবাইকে খাবার দিচ্ছে। আমিও সাহায্য করতে লাগলাম। রাতে আমিও ডেভিড বাসায় চলে আসলাম। ডেভিড, আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে। বাহ, ভালো কথা তো। তা কার সাথে বিয়ে ঠিক হয়েছে? ভাবিকে তো দেখলাম না, ভাবিকে দেখাবি না নাকি? তোর পরিচিতই, নীলাই হচ্ছে আমার স্ত্রী। 3 তারিখে আমাদের বিয়ে ঠিক হয়েছে। আর তো বেশি দিন নাই বিয়ের, সবাইকে দাওয়াত করে ফেলতে হবে। ভাই, আমাদের গ্যাংয়ের সবাইকে দাওয়াত দিবি নাকি? আরও তো আপনার পরিচিত লোক আছে, তাদেরকে দাওয়াত দিয়ে দিই। ঠিক আছে, কালকে কার্ড ছাপিয়ে এনে তোকে দিবনি, তুই দিয়ে দিস। আমরা আরও অনেক কথা বললাম। রাতে খাবার খেয়ে শুয়ে আছি, এমন সময় নীলার ফোন। আমার মহারাজ কি করে এখন? খাওয়া দাওয়া হয়েছে আমার মহারাজের? ওই, কোনো কথা বলো না কেন? আমি আসবো না নাকি? আরে না, তোমার আসতে হবে না। আমি খাওয়া দাওয়া করেছি, এখনো ঘুমাবো, তাই বিছানা গোছাচ্ছি। না, আজকে ঘুমাতে পারবে না। আজকে সারা রাত আমার সাথে কথা বলতে হবে। কালকে সকালে আমি তোমার বাসায় যাব, তোমাকে নিয়ে বিয়ের কার্ড ছাপিয়ে আনতে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি সারা রাত যেয়ে কথা বলতে পারবো না, কারণ আমার অভ্যাস নেই সারা রাত জেগে কথা বলার। আচ্ছা, যখন ঘুমে ধরবে ঘুমিয়ে যাইও, পরে না হয় আমি ফোন করতে দেবনি। ঠিক আছে। নীলার সাথে রাত 3টা পর্যন্ত কথা বললাম। পরে কখন যে ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই। সকালে নীলার ডাকে ঘুম ভাঙলো। কী ব্যাপার, তুমি এত সকালে এখানে কি করো? আমি বলেছিলাম না সকাল সকাল চলে আসবো আমি, তাই সকাল সকাল চলে এসেছি। ভালো করেছো, এখন শুয়ে থাকো, আমি একটু ঘুমাবো, রাতে ঘুম হয় নাই আমার। এইবারে নীলাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো সকাল 10টায়। নীলা এখনও ঘুমাচ্ছে। বাহ, মেয়েটা ঘুমালে তো একদম বাচ্চা বাচ্চা লাগে। আমি নীলার দিকে তাকিয়ে আছি, কখন যে নীলার ঘুম ভেঙে গেছে আমার খেয়ালই ছিল না। এই, কি দেখছো এমন করে? তোমাকে দেখতেছি, তুমি ঘুমাইলে তোমাকে পরীর মতো লাগে। এই বলে মুখে হাত দিয়ে ফেললাম। কি বলে ফেললাম রে? তাকিয়ে দেখি নীলা হাসছে।
আমি আর কিছু না বলে ফ্রেশ হয়ে চলে আসলাম ঘরে। নীলাও ফ্রেশ হয়ে আসলো, দুজন খাবার খেয়ে কার্ড বানানোর জন্য চলে আসলাম একটা দোকানে। এসে দেখি অনেক ভিড়, কারণ এই দোকানে অনেক ডিজাইন করে কার্ড বানিয়ে দেয়, তাই সবাই এইখানে চলে আসে কার্ড বানাতে। আমাদের কার্ডের অর্ডার দিয়ে চলে আসলাম নদীর পাড়ে। অনেক বাতাস, খুব সুন্দর জায়গা, মাঝে মধ্যে আসি এখানে। বিয়ের পর আমরা প্রতিদিন এখানে আসবো, জায়গাটা আমার অনেক ভালো লেগেছে। ঠিক আছে, আমরা কিছুক্ষণ থেকে চলে আসলাম বাসায়। দেখতে দেখতে 2টা দিন কেটে গেল। সকালে কিছু আয়োজন করা শেষ, শুধু নীলার বিয়ের কেনাকাটা করতে হবে। বিকালে সবাই চলে আসলাম নীলার বিয়ের জন্য কেনাকাটা করতে। রাত প্রায় 12টা, এখনও মেয়েটার আরও কেনাকাটা বাকি আছে। কী যে বলবো, অবশেষে কেনাকাটা সম্পূর্ণ হলো। নীলার আব্বু আম্মু আর নীলাকে বাসায় নামিয়ে দিয়ে চলে আসলাম আমার বাসায়। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। পরের দিন ডেভিডের ডাকে ঘুম ভাঙলো। এই মেঘ ওঠ, সকাল হয়েছে তো আর কত ঘুমাবি? নীলা ভাবি ফোন দিয়েছিল, বলছে ভাবি আসতেছে, আমি রেস্টুরেন্টে গেলাম, খাবার পাঠিয়ে দেবনি। এই বলে ডেভিড চলে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। দেখতে দেখতে 3 তারিখ চলে আসলো, আজকে আমাদের বিয়ে। সকাল সকাল গোসল করে রেডি হয়ে নিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12:30 বেজে গেছে। জুম্মার নামাজ আদায় করে বাড়িতে চলে আসলাম। এসে দেখি ডেভিড বসে আছে। কী রে, তোরা যাস নাই? যাবে কি করে, আপনি তো নামাজে গেছেন, আর আসার কোনো নামও ওর নেই। ভাবি কতগুলো ফোন দিয়েছে, বলছে তাড়াতাড়ি যাইতে। ঠিক আছে চল। আমরা চলে আসলাম নীলার বাসায়। গেটে লম্বা বড় একটা ফিতা দিয়ে বেঁধে রেখেছে, আর আমার শালিকারা টাকা চাইতেছে। নয়ন 5,000 টাকা দিয়ে দে। আর একটু দাঁড়িয়ে থাক, দেখি একটা পছন্দ হলে নিয়ে যাব। নিতে পারবি? আমি আছি তো। নয়ন টাকা দিয়ে দিল। আমরা চলে আসলাম আমাদের আসনে। খাওয়া দাওয়া শেষ, কাজে এসে বিয়ে পড়িয়ে চলে গেল। সন্ধ্যা হয়ে গেছে বাড়ির কাছে, তাই তাড়াহুড়ো করলাম না। সকল নিয়মকানুন মেনে আমাদের বিদায় দিল। নীলা খুব কান্না করছিল। আমি সান্ত্বনা দিলাম যে আবার তো আসবে। প্রায় 10 মিনিট পরে চলে আসলাম আমাদের বাসায়। চাচি, চাচাতো বোন আরও অনেকে নীলাকে নিয়ে ভিতরে চলে গেল। আমি চলে আসলাম ছাদে, এসে দোলনায় বসে আছি। এমন সময় ডেভিড আর নয়ন আসলো। বিয়ে তো হয়ে গেছে, ভালো হলো একটা ভাবি পেলাম, মাঝে মধ্যে ভাবির রাতের রান্না খেতে পারবো এসে। তা তো পারবি। আমরা এইসব নিয়ে কথা বলতেছি, প্রায় কিছুক্ষণ পর চাচি আসলো। মেঘ, রাত তো অনেক হয়েছে, এখন আড্ডা না দিয়ে নীলার কাছে যা, মেয়েটা একা একা বসে আছে। যাচ্ছি। নয়ন, ডেভিড, যাই রে। এই বলে চলে আসলাম বাসর ঘরের সামনে। এসে দেখি আমার চাচাতো বোন দাঁড়িয়ে আছে। কী রে, কী চাস এখানে? কি চাইবো, এত সুন্দর করে বাসর ঘরটা সাজিয়ে দিলাম, কিছু টাকাও তো দিলে না, তাই টাকা নিতে এসেছি। এই না, এখানে 7,000 টাকা আছে, এটা রেখে দে তোর কাছে। ধন্যবাদ ভাইয়া। ফারজানা চলে গেল। আমিও চলে আসলাম ঘরে। ভালোভাবে দরজা লাগিয়ে খাটের কাছে আসতে নীলা এসে আমার পা ধরে সালাম করলো। আমি নীলাকে উঠিয়ে জড়িয়ে ধরলাম। নীলা চলো 2 রাকাত নফল নামাজ পড়ে আসি। চলেন। আমরা 2 রাকাত নফল নামাজ পড়ে ফেললাম। নীলা খাটের ওপর বসে আছে। আমি নীলার জন্য যে হারটা বানিয়ে এনেছিলাম, এটা ওর হাতে দিয়ে বললাম, এটা তোমার জন্য। এটার কি দরকার ছিল? কিন্তু হারটা অনেক সুন্দর হয়েছে। এই নাও, এই দুধটা অর্ধেক খেয়ে বাকিটা আমাকে দাও। কেন, পুরোটা খেয়ে ফেললে কিছু হবে নাকি? আরে বলো, এটা নিয়ম, অর্ধেক তুমি খাবে আর অর্ধেক আমি খাবো। ও আচ্ছা। দুধ খাওয়া শেষ হতে নীলা আমার দিকে যেন কেমন করে তাকিয়ে আছে। এই, এভাবে কি দেখতেছো? কিছু লাগবে নাকি বলো? আমার আদর লাগবে, আদর। ও আচ্ছা, আদর লাগবে, তাহলে কাছে এসো। এইবার নীলার ঠোঁট চোর আমার দখলে করে নিলাম। কতক্ষণ যেইভাবে ছিলাম মনে নেই, বাকিটা আর জানতে হবে না। বাকিটা আপনারা নীলা ভাবিকে জিজ্ঞেস করবেন। আজকের গল্পটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি গল্পটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমাদের পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। যদি পরবর্তীতে দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আপনাদের কেমন গল্প পছন্দ কমেন্ট করে বলতে কিন্তু একদম ভুলবেন না। ধন্যবাদ।